অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ইউনুস মোদি বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। এছাড়া সীমান্ত হত্যা ও ব্যবসা বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ব্যাংককে বিমস্টেক সম্মেলন স্থলে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। তিনি জানাচ্ছেন এই বৈঠকের সর্বশেষ খবর। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপর তিনি ভারত বসে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা ভারত বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এসব বিষয় নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক হওয়ার কথা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার বিমস্টেক সম্মেলনে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে আসলে দ্বিপাক্ষিক ইস্যুগুলো যতটা না গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি আগের টানাপোড়েন কাটিয়ে সামনে যেন এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার এক ধরনের ভিত তৈরি হয়েছে। আমরা দেখেছি দুজনেই খুব খোলামেলা আলোচনা করেছেন এবং দুদেশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে এখানে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এবং সীমান্তের যে নিরাপত্তার বিষয়, সীমান্ত হত্যার বিষয়, এসব বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু এই শীর্ষ বৈঠকটি নিয়ে আসলে খুব বেশি প্রস্তুতি দুদেশের ছিল না। আপনারা জানেন যে এ ধরনের শীর্ষ বৈঠক হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু বৈঠকটি হঠাৎ করে হয়েছে সেক্ষেত্রে সেই সব বৈঠকগুলো হওয়ার সুযোগ ছিল না। সেজন্য খুব বেশি আসলে গোছানোভাবে এজেন্ডা আকারে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বলা হচ্ছে যে এটি অনেকটা সৌজন্য সাক্ষাতের মতো, যেটি আগে বলেছিলাম যে দুদেশের সম্পর্ক যেন এগিয়ে নেওয়া যায় তার একটা ভিত তৈরি করতেই এই বৈঠকটিকে বলা যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এ সময় রাখাইনের সংঘাত বন্ধে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তা না হলে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিমস্টেক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন 7 সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের শুরুতে 1 মিনিটের নীরবতা পালন করা হয় মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে। নির্ধারিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বিমস্টেক অঞ্চলে বিশ্বের 1/5 জনগোষ্ঠীর আবাসস্থল। সঠিক নীতি গ্রহণের মাধ্যমে এই জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। রোহিঙ্গা ইস্যু গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাখাইনে সংঘাত বন্ধে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের সংস্কার ও নির্বাচন সম্পর্কেও কথা বলেন সম্মেলনে। বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়াই তার সরকারের লক্ষ্য। পরে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে প্রকাশ করা হয় যৌথ ঘোষণাপত্র। এরপর আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 3 দিনব্যাপী সম্মেলনে সমাপনী টানেন বিমস্টেকের বিদায়ী সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন 4 সদস্যের মধ্যে বাংলাদেশ একটি। এবার সভাপতির দায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশ।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী দিনে বিমস্টেক এই অঞ্চলে শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন অনেকে। বিশেষ করে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ে প্রতিশ্রুতি রক্ষা ভাগ্য বদলাতে পারে এই অঞ্চলের সাধারণ মানুষের। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির সহসভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানার টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যা সমাধানে আমেরিকার পণ্য শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চবল। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো বড় উদ্যোক্তারা পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করতে হবে। তখন হবে কি, যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা যে অনেক উন্নতি হবে তা না। সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে? উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে। দেশের শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা না করে আওয়ামী লীগ গত 15 বছর ভিনদেশি শিল্পীদের বাংলাদেশে অবাধে কনসার্ট সহ নানা আয়োজনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 এপ্রিল হতে যাওয়া ঢাকা সহ 4 বিভাগীয় শহরে সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্টের বিস্তারিত তুলে ধরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। ঢাকার কনসার্টের ভেন্যু মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করতে গিয়ে তিনি আরও জানান, একই দিনে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্টে দেশের প্রতিষ্ঠিত ব্যান্ড দল, শিল্পীরা ছাড়াও তরুণ প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই। সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি।